আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা মাত্র ক্লিকে কিভাবে সারা পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে ডেটা চলে যায় চোখের পলকে? এটা তো প্রায় জাদুর মতো শোনায়, তাই না? আজকে আমরা ঠিক এই জাদুর পেছনের আসল বিজ্ঞানটাকে সহজ করে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক ইন্টারনেটের একেবারে মূল ভিত্তিগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এই যে এক ক্লিকে পুরো বিশ্ব হাতের মুঠোয় চলে আসে, এর পেছনে আসলে কোনো ম্যাজিক নেই। আছে কিছু খুব সুস্পষ্ট নিয়ম আর একটা দারুণ শক্তিশালী কাঠামো। ভাবা যায় একটা অদৃশ্য জালের মতো, যেটা সারা পৃথিবীর সব কম্পিউটারকে একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দেয়। এই পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে হলে আমরা মূলত তিনটা জিনিস দেখব। প্রথমত, নেটওয়ার্কের নকশা বা ব্লুপ্রিন্টটা কেমন। দ্বিতীয়ত, কোন নিয়ম বা রুলবুক মেনে এই নেটওয়ার্কগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে। আর সবশেষে, প্রত্যেকটা ডিভাইসের ডিজিটাল পরিচয় বা অ্যাড্রেসটা কিভাবে তৈরি হয়। চলুন তাহলে একদম প্রথমটা দিয়ে শুরু করা যাক। ব্লুপ্রিন্ট মানে নেটওয়ার্কের ডিজাইন। কোনো ডেটা আদান প্রদান করার আগে তো একটা নেটওয়ার্কের কাঠামো দরকার, তাই না? ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এই ডিজাইনটাকেই বলা হয় টপোলজি। আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। একটা বড় শহরের ম্যাপ ছাড়া কি এখানে ওখানে ঠিকমতো যাওয়া সম্ভব? একদমই না। নেটওয়ার্ক টোপোলজিটাও ঠিক সেরকমই একটা ম্যাপ। এই ম্যাপ ছাড়া ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সঠিক রাস্তাটা খুঁজে পাবে না, হারিয়ে যাবে। এখন সবচেয়ে প্রচলিত কয়েকটা নেটওয়ার্ক ডিজাইন যদি দেখি, যেমন ধরুন স্টার টপোলজি। এখানে সব কম্পিউটার একটা সেন্ট্রাল হাবের সাথে কানেক্টেড থাকে। ম্যানেজ করা খুব সহজ, কিন্তু সমস্যা হলো ওই সেন্ট্রাল হাবটাই যদি বসে যায়, তাহলে পুরো নেটওয়ার্ক ডাউন। এরপর আছে রিং টপোলজি, যেখানে প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে গোল হয়ে যুক্ত। এটার সুবিধা হলো ডেটা যাওয়ার জন্য একাধিক রাস্তা থাকে। আর সবশেষে বাস টপোলজি, যেখানে সবাই একটা কমন লাইনে কানেক্টেড। এটা বানানো খুব সহজ আর খরচও কম, কিন্তু ওই মূল লাইনে সমস্যা হলেই কিন্তু সব শেষ। এই যে ডিজাইনগুলোর কথা বললাম, এগুলো কিন্তু শুধু একটা ছোট অফিসের জন্য না, এদের স্কেল বা পরিধি অনেক বড় হতে পারে। যেমন একটা অফিসের ভেতরে নেটওয়ার্ক হলো ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার যখন একটা পুরো শহর জুড়ে নেটওয়ার্ক তৈরি হয়, সেটাকে বলে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যখন সারা পৃথিবীর শহর আর দেশগুলো একসাথে যুক্ত হয়, তখন তৈরি হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকেই আমরা আসলে ইন্টারনেট বলি। আচ্ছা, ব্লুপ্রিন্ট তো রেডি, কিন্তু এই নেটওয়ার্কের ডিভাইসগুলো একে অপরের সাথে কথা বলবে কিভাবে? তাদের তো একটা কমন ভাষা বা নিয়মকানুন মানতে হবে, তাই না? ঠিক এইখানেই চলে আসে আমাদের রুল বুক। আর এই রুল বুক বুঝতে গেলে ওএসআই মডেলের ধারণাটা খুব জরুরি। এই ওএসআই মডেলটা আসলে কিছুই না। পুরো কমিউনিকেশন প্রসেসটাকে সহজ করে বোঝার জন্য 7টা ভাগে বা লেয়ারে ভাগ করা হয়েছে। একদম ওপরের লেয়ারে থাকে আমাদের ব্যবহার করা অ্যাপগুলো, আর একদম নিচের লেয়ারে থাকে সেই তার বা ফিজিক্যাল কেবলগুলো। একদম উপরে মানে 7 নম্বর লেয়ারে আছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা যে ওয়েব ব্রাউজার বা ইমেল ব্যবহার করি, সেই সফটওয়্যারগুলো এই লেয়ারেই কাজ করে। কয়েকটা লেয়ার নিচে 4 নম্বরে আছে ট্রান্সপোর্ট লেয়ার। এটার কাজ অনেকটা কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের মতো, মানে ডেটা ঠিকঠাকভাবে অন্য প্রান্তে পৌঁছালো কিনা, কোনো কিছু হারিয়ে গেল কিনা, এই সব নিশ্চিত করাই এর কাজ। এর ঠিক নিচেই 3 নম্বর লেয়ারটা হলো নেটওয়ার্ক লেয়ার। এটাকে বলা যেতে পারে পুরো নেটওয়ার্কের জিপিএস। কোটি কোটি রাস্তার মধ্যে দিয়ে ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তাটা কিন্তু এই লেয়ারই খুঁজে বের করে। আর একদম শেষে 1 নম্বর লেয়ারে আছে ফিজিক্যাল লেয়ার, মানে যা কিছু আমরা হাত দিয়ে ধরতে পারি, যেমন ফাইবার অপটিক কেবল, কানেক্টর বা ওয়্যারলেস সিগন্যাল, যার মধ্যে দিয়ে ডেটা আসলে যাতায়াত করে, সে সব কিছুই এই লেয়ারের অংশ। মজার ব্যাপার হলো, এই যে 7টা লেয়ার, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের বিশেষজ্ঞরা কাজ করেন। যেমন সফটওয়্যার ডেভেলপাররা সাধারণত উপরের দিকের লেয়ারগুলো, মানে অ্যাপ্লিকেশন, ডেটা, এগুলো নিয়ে কাজ করেন। আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজ হলো নিচের দিকের লেয়ারগুলো নিয়ে, যেমন ডেটা কিভাবে যাবে, কোন পথে যাবে, আর ফিজিক্যাল সংযোগটা কেমন হবে, এসব দেখা। এখন এই যে ওএসআই মডেলের 7টা লেয়ার, এটা আসলে থিওরির জন্য খুব ভালো, মানে পুরো ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করে। কিন্তু বাস্তবে আমাদের ইন্টারনেট কিন্তু চলে আরেকটু সহজ একটা মডেলে, যেটার নাম টিসিপি আইপি মডেল। এটা ওএসআইয়ের 7টা লেয়ারকে মিলিয়ে 4টা ফাংশনাল গ্রুপে নিয়ে আসে। আজকের ইন্টারনেট কিন্তু এই মডেলের উপরই দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের হাতে একটা ব্লুপ্রিন্ট বা নকশা আছে, আর একটা রুল বুকও আছে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বাকি, সেটা হলো অ্যাড্রেস বুক, মানে প্রত্যেকটা ডিভাইসকে একটা ইউনিক বা অনন্য পরিচয় দেওয়া। আর এই পরিচয়টাই হলো আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা অনেকটা আমাদের বাসার ঠিকানার মতো। এই ঠিকানাটা না থাকলে ডেটা বুঝতেই পারবে না তাকে ঠিক কোথায় যেতে হবে। তাই ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকাটা বাধ্যতামূলক।
এই আইপি অ্যাড্রেসগুলোকে আবার বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়। যেমন ক্লাস সি অ্যাড্রেসগুলো সাধারণত ছোট নেটওয়ার্কেই ব্যবহার হয়, ধরুন আমাদের বাসা বা ছোট অফিসে। এখানে প্রায় 254টার মতো ডিভাইস কানেক্ট করা যায়। অন্যদিকে ক্লাস এ হল বিশাল নেটওয়ার্কের জন্য। ভাবুন তো গুগলের মতো কোম্পানির কথা, যেখানে মিলিয়ন মিলিয়ন ডিভাইসের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস দরকার হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? ধরুন একটা ছোট অফিসের দরকার মাত্র 30টা আইপি অ্যাড্রেস, কিন্তু ক্লাস সি অনুযায়ী তারা পেল 254টা। তাহলে বাকি অ্যাড্রেসগুলোর কি হবে? সেগুলো কি প্রস্ত নষ্ট হবে? না, ঠিক তা নয়। এর একটা দারুণ সমাধান আছে, যেটাকে বলা হয় সাবনেটিং। এটা এমন একটা টেকনিক যার মাধ্যমে ইঞ্জিনিয়াররা একটা বড় নেটওয়ার্ককে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্কে ভাগ করে নিতে পারেন। যেমন একটা স্ট্যান্ডার্ড /24 নেটওয়ার্ক আমাদেরকে 254টা ব্যবহারযোগ্য আইপি অ্যাড্রেস দেয়। কিন্তু সাবনেটিং ব্যবহার করে যদি আমরা ওই নেটওয়ার্ক মাস্কটাকেই একটু বদলে /27 করে দিই, তাহলেই দেখুন কি হয়। আমরা মাত্র 30টা ব্যবহারযোগ্য আইপি অ্যাড্রেসের একটা ছোট নেটওয়ার্ক পেয়ে যাই। এটা একটা ছোট টিমের জন্য একদম পারফেক্ট। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে নেটওয়ার্কে কতটা দক্ষতার সাথে নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া যায়। শেষ পর্যন্ত আমরা যা যা দেখলাম, নেটওয়ার্কের ব্লুপ্রিন্ট, যোগাযোগের রুল বুক আর প্রত্যেক ডিভাইসের জন্য অ্যাড্রেস বুক, এই সবগুলো ধারণা কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে, একটা ছাড়া আরেকটা অচল। পুরো ইন্টারনেট পরিষেবা কিন্তু এই স্তরগুলোর মাধ্যমেই চলে। এখন যেহেতু ইন্টারনেটের এই মূল নিয়মগুলো আমাদের জানা হলো, এগুলো দিয়ে কি তৈরি করা হবে? সেটা হতে পারে বাড়ির ওয়াইফাইয়ের ছোট একটা সমস্যা সমাধান করা, অথবা ভবিষ্যতের জন্য বিশাল কোনো গ্লোবাল অ্যাপ্লিকেশন ডিজাইন করা। এই ভিত্তিগুলো বোঝাটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ।